This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্যামবাজারের সুকান্ত মজুমদারের ধর্ণা কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার। আটক রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হলো। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি। ভোররাতে বিজেপির ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতিকে আটক করা হয়েছে, সেই ছবি আপনারা এক্সক্লুসিভলি দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন, প্রদীপ্তর কাছ থেকে জানতে চাইবো। প্রদীপ্ত, আর কি জানা যাচ্ছে? ফ্রেম দাও। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে পিজন ভ্যানে করে সুকান্ত বাবুদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পিজন ভ্যান এই মুহূর্তে আটকে পড়েছে। তার কারণ বিজেপির যে মহিলা কর্মীরা রয়েছেন তারা গাড়ির সামনে শুয়ে পড়েছেন এবং এই মুহূর্তে সেই মহিলা কর্মীদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মহিলাদের এটাও তো নির্যাতন, সেটাও তো নির্যাতন এক ধরনের। দিদি কি বলবেন? মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে এই দেখুন, আর দেখা যাচ্ছে যে গাড়িটিকে আটক করে বিজেপির কর্মী সমর্থকরা আটকে রেখেছিল, সেই যে পিজন ভ্যানের ছবি আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে, সেই পিজন ভ্যানে করেই কিন্তু সুকান্ত মজুমদার, জয়ন্ত রায় সাংসদ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। এবং সুকান্ত মজুমদাররা যেটা জানাচ্ছিলেন আর তা হলো যে মহিলা কর্মীদেরকে তারা কোনোভাবেই গ্রেপ্তার হতে দেবেন না। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আজকের ভূমিকার 14 তারিখ এই পুলিশ লুকিয়ে পড়েছিল এই শ্যামবাজার চত্বরে। মহিলাদের যেভাবে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও তো নির্যাতন। আপনাদের মহিলাদের যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও তো নির্যাতন। দেখা যাচ্ছে যে বিজেপির যে কর্মীদেরকে সরিয়ে এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদারদের যে গাড়ি, সেই গাড়ি পিজন ভ্যান তা তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারের উদ্দেশ্যে। তাতে রয়েছেন সুকান্ত মজুমদার, জয়ন্ত রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ সহ বিজেপির একাধিক কর্তারা, শীর্ষ কর্তারা তারা রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের সিকিউরিটির যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রদীপ্ত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাশাপাশি আরো একবার দর্শকদের আমি শোনাবো আটক করার সময় কি বলেছেন সুকান্ত মজুমদার, প্লিজ আমি শোনাবো। पुलिस को हमने बोला कि हमें गिरफ्तार कीजिए, पुलिस हमें गिरफ्तार करके ले जा रही है, लेकिन हम आँच नहीं आने देंगे, किसी महिला के ऊपर आँच नहीं आने देंगे। দেখুন আমাদের মহিলাদেরকে ফেলে দেওয়া হয়েছে ঠেলে। এই পুলিশ মহিলাদের উপর অত্যাচার করতে পারে, এর বেশি কিছু পারে না। ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারে না, আমাদের রাজ্যিকরের প্রিন্সিপালকে সিকিউরিটি দেয়। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ড, সন্দীপ ঘোষকে সিজিওতে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তলবে হাজিরা না দেওয়ায় আপনারা জানেন মাঝ রাস্তা থেকে আরজিকরের এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার নাম, তাকে তুলে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ, কিন্তু আজ তাকে তুলে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য মাঝ রাস্তা থেকে। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর আধিকারিকরা। তলবে হাজিরা না দেওয়ায় মাঝ রাস্তা থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা তুলে নিয়ে যান। আগে নিরাপত্তা চেয়ে সন্দীপ ঘোষ হাইকোর্টের দ্বারস্থ হয়ে আপনারা জানেন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। আপনাদের আরো একবার জানাই, তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর তলব করা হয় আগে, কিন্তু তিনি হাজিরা দেননি, যে কারণে আজ মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্স থেকে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সিজার মণ্ডল। সিজার, তার জিজ্ঞাসাবাদ সংক্রান্ত এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? হাজিরা না দেওয়ায় তাকে মাঝ রাস্তা থেকে আজকে তুলে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষ। এই গোটা ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ?
দেখো, এই ঘটনা তদন্তে নেমে এখন পর্যন্ত সিবিআই তরফ থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালই আমরা দেখেছিলাম যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে প্রাক্তন এমএসভিপি তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। চেস্ট মেডিসিন বিভাগের যিনি বিভাগীয় প্রধান তাকে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়, আজকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সন্দীপ ঘোষকে আজকে সল্টলেকের একটি জায়গা থেকে সিবিআই এসকর্ট করে তারা সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। এবং সেই জিজ্ঞাসাবাদের মূল বিষয়টা গোটা হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কখন তিনি জানতে পেরেছিলেন গোটা ঘটনা, তারপর তার কি ভূমিকা ছিল। কারণ কলকাতা হাইকোর্ট এর আগে ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে এবং কড়া অবজারভেশন রয়েছে ডিভিশন বেঞ্চের। এবং সেই জায়গায় সন্দীপ ঘোষ অভিযোগ দায়ের করেননি। কেন তিনি অভিযোগ দায়ের করেননি? যেহেতু তিনি ওই কলেজের প্রধান, কর্তৃপক্ষ হিসেবে তারই প্রথম দায়িত্ব এই গোটা ঘটনায় অভিযোগ দায়ের করার। এবং সেই জায়গা থেকে তার কি ভূমিকা ছিল, তিনি তার দিক থেকে কোনো গাফিলতি ছিল কিনা, এই বিষয়গুলোকেই কিন্তু স্পষ্ট করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। এবং সেই কারণে তাকে একদিকে যেমন প্রশ্ন করা হচ্ছে, তার পাশাপাশি আরও তার দুজন সহকর্মী রয়েছেন, তাদের যে বক্তব্যের কোনো ফারাক রয়েছে কিনা, সন্দীপ ঘোষ কোনো জায়গায় মিসলিড করার চেষ্টা করছেন কিনা, বা তার যে দুই সহকর্মী তারাও কোনো মিসলিড করার চেষ্টা করছেন কিনা, সেই বিষয়টা তারা স্পষ্ট করার চেষ্টা করছেন। কারণ গোটা ঘটনাক্রমটা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্যাতিতা তিলোত্তমা কখন সেখানে হাসপাতালে ঢুকেছিলেন, তার কি ডিউটি ছিল, তারপর ঘটনা কখন জানা গেল, সেদিন আর কে কে সেখানে ডিউটি ছিল, সেই ডিউটি রোস্টার থেকে শুরু করে এবং একেবারে যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে এবং ইন ডিটেল পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো এখন জানার চেষ্টা করছেন আধিকারিকরা। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। আমি কথা বলছিলাম সহকর্মী সিজারের সঙ্গে এবং সিজার এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটুকু যা খবর পাওয়া যাচ্ছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নের উত্তর দরকার, সেইটা তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন। আম ছালা এই দুটোই গিয়েছে সন্দীপ ঘোষের, কথা বলাই যায় এই মুহূর্তে। তার কারণ তাকে কোথাও অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যাবে না বলে ইতিমধ্যেই রাজ্যকে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে। এবার সিবিআই এর জিজ্ঞাসাবাদ আরজিকরের এই প্রাক্তন প্রিন্সিপালকে, যাকে নিয়ে কথা বলছি, হ্যাঁ, সন্দীপ ঘোষ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনে তোলপাড় রাজ্য। এই ঘটনায় প্রথম দিন থেকে যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই সন্দীপ ঘোষ চাপে পড়ে সোমবার সকালে হাসপাতালের অধ্যক্ষ পদে ইস্তফা দেন। পাশাপাশি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন বলেও জানান। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। টিভি9 বাংলার রিপোর্টার সৌরভ দত্ত সরাসরি সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছিলেন, বদলি হওয়ার পরে কি তিনি অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন? আমি কেন করাবো? না, একটা জিনিস কোন অ্যাকসেপ্টেড হয়েছে। তখন অবশ্য সৌরভের করা প্রশ্ন এড়িয়ে যান সন্দীপ। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। এর কিছুক্ষণ পরে সোমবারই দুপুরে তিলোত্তমার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। তখনই বোঝা গিয়েছিল সন্দীপ ঘোষ সম্পর্কে টিভি9 বাংলার পাওয়া তথ্যই সঠিক। সন্ধে গড়াতেই জানা যায় সন্দীপ ঘোষের ইস্তফা গৃহীত হয়নি। ইস্তফা দেওয়ার 5 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হিসেবে বদলির কথা জানা যায়। সূত্রের খবর, এই বদলির প্রেক্ষাপট আগেই তৈরি হয়ে গিয়েছিল। রবিবারই স্বাস্থ্য ভবনের জরুরি বৈঠকে সন্দীপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সন্দীপকে ন্যাশনাল মেডিকেলে বদলি নিয়ে সোমবার সকালে স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি তৈরি হয়। এখানেই প্রশ্ন উঠছে, সন্দীপ ঘোষের ইস্তফা কি আইওয়াশ? ন্যাশনালে বদলে স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত কি জানতেন সন্দীপ? বদলের সিদ্ধান্ত জেনেই কি ইস্তফার নাটক? আন্দোলনকারী থেকে চিকিৎসক সংগঠনের নেতা অনেকেরই দাবি, আরজি করে দাঁড়িয়ে সন্দীপের বিদায়ী ভাষণকেও অনেকেই বলছেন স্ক্রিপ্টেড। কালকের যে অর্ডার পাস করা হয়েছে সেটাকে উইথড্র করতে হবে, আমরা এই অর্ডারটা কোনোভাবেই মানছি না। বাকি কালকে সারাদিন বা আজকে যা যা হয়েছে সেটা একটা আইওয়াশ ছাড়া আমরা কিছু মনে করছি। আমি নাটকই বলবো, যেভাবে উনি নাটক করলেন, রেজিগনেশন কোনোদিন ওইভাবে দেওয়া যায় না। রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে এবং তারপরে হচ্ছে অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এইটা আমরা যেদিন উনি করেছেন তার আগে থেকেই আমাদের কাছে খবর ছিল যে এটাই হচ্ছে হতে চলেছে, ফলে এটা প্রি প্ল্যান।
সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? কেন তাকে সিস্টেমে রাখার এত তৎপরতা? শাসক দলের প্রভাবশালী নেতাদের কি স্নেহের পাত্র সন্দীপ? তিনি কি স্বাস্থ্য দপ্তরের অনেক গোপন তথ্য জানেন? এই ব্যক্তিটি কিসের অপরিহার্যতা আছে? সে কি মহান চিকিৎসক হিসাবে, ছাত্র হিসাবে, অথবা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তার অপরিহার্যতার মূল সরকার ক্ল্যারিটি নিয়ে বলুক, দাঁড়িয়ে বলুক যে এই ব্যক্তিটি এই উদ্দেশ্যে মহান। আমার মনে হয় না সরকারের কাছে, প্রশাসনের কাছে এমন কোনো যুক্তি আছে যে যুক্তিতে দাঁড়িয়ে একসেপ্ট দ্য ফ্যাক্ট যে এই ব্যক্তিটি বড় বেশি কাছের লোক। উনি প্রিন্সিপাল থাকার অবস্থায় বারাসাত সুরক্ষা হসপিটালে গিয়ে প্র্যাকটিস করতেন। এরা কেউ জানে না, সবাই জানে, কিন্তু উনি এতটা প্রভাবশালী, এতটা পাওয়ারফুল কি ওনার এগেনস্টে কেউ বলতো না কিছু। কোনো ডাক্তার বললে সন্ধ্যাবেলার মধ্যে তার ট্রান্সফার অর্ডার বেরিয়ে যেত। এর ভেতরের রহস্য এবং এই ঘৃণ্য এবং যদি বলেন হাড় হিম করা ঘটনা যেটা আরজি করে ঘটেছে, তার অনেক রহস্য উন্মোচিত হয়ে যাবে। চিকিৎসা ব্যবস্থায় কেন রাজনীতিকরা ছড়ি ঘোরাবেন সেই প্রশ্নও তুলছেন বিশিষ্ট চিকিৎসকরা। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে, কেন কোনো পলিটিশিয়ান ঠিক করবে? যদি এটাকে প্রিভেন্ট করতে হয় আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে এডুকেশন এন্ড হেলথ শুড বি ফ্রিড ফ্রম পলিটিক্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্দীপ ঘোষকে অন্য কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দীপের বিরুদ্ধে এখন সিবিআই কোনো পদক্ষেপ করে কিনা সেটাই দেখার। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি 9 বাংলা। আরজি করে তাণ্ডবের রাতে গোটাটাই গোয়েন্দা ব্যর্থতা। সাংবাদিক বৈঠকে কথা স্বীকার করে নিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজি করে অত লোক ঢুকে পড়বে তা নাকি পুলিশ বুঝতেই পারেনি। সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য করলেন স্বয়ং সিপি। When there are leaders, they themselves have an assessment how that kind of what kind of gathering they are expecting, and we make arrangement to match that or even bigger than that. But here, because of the crowd, one is we had to spread ourselves thin. If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. We are also human beings, are intelligent. We also make an assessment on the basis of whatever is available on the social media, intent, people from friends like you. Assessment failures is not the first time the assessment failure has happened, whether in Calcutta or anywhere else. They do happen at times. এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, এখনো পর্যন্ত এই ঘটনার নানা মোড়, নানা রকম কাণ্ড কারখানায়, আমি বলবো কনসিয়াসলি বললাম, জানা যাচ্ছে। সিপির এহেন মন্তব্য আপনি কিভাবে দেখছেন যে আরজি করে অত লোক ঢুকে পড়বে তা নাকি বুঝতেই পারেনি পুলিশ? সিপিকে আমার ন্যাকা বলতে ইচ্ছা করছে, বলা যায় কি সেটা আমি কনফিউজ, এরকম ভাবে ন্যাকা বলা যায় কিনা। আসলে ন্যাকা ন্যাকা কথা শুনছি তো। আমি একটা কথা বলি, যদি ইন্টেলিজেন্স ফেলিওর থাকে, যদি তাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ফেলিওর থাকে, এই ফেলিওরটা হিউম্যান বিং বলে ছেড়ে দেওয়া যায় না। ইউ পিপল ডু নট থিঙ্ক দ্যাট ইউ আর এ হিউম্যান, ইউ আর সুপার হিউম্যান। আমরা তাই বিশ্বাস করি, আমরা তাই নিশ্চিন্তে ঘুমোতে যাই। তোমাদের ভুল মানে আমাদের মৃত্যু, আর তোমাদের সংসার চলা আমাদের পয়সায়। তোমার ভুলের আমার মাপ কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, যিনি ডিসি ডিডি আছে তাকে কি সরিয়েছেন? আচ্ছা, উনি যখন সিআইডি আইজি সিআইডি ছিলেন, কামদুনির ঘটনা ঘটেছিল, তখন কি হয়েছিল? তখন কার ভুল ছিল যে হাইকোর্টকে বলতে হলো যে সাবসিকুয়েন্ট ডকুমেন্ট দিতে পারেনি বলে আমি আসামিদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছি? তখন কার ভুল ছিল? সেটাও কি হিউম্যান এরার? শুনুন, ব্যাপারটা হচ্ছে এখন এই মানে কি বলে কমিশনারের এখন হচ্ছে সাপের চুচো গেলা অবস্থা হয়ে গেছে। এত মানে ওই পালে বাঘ পড়েছে এত করেছে, এখন যদিও সত্যি কথাও বলতে থাকে যে আমরা সত্যি চেষ্টা করছি, হোয়াট উই নট ডান, এটা যদি সত্যি হয়ে থাকে, একজন মানুষ
দেখুন, আপনাদের খবর শুধু টিভিতে দেখায় না, এখন ইউটিউবেও দেখায়। আপনারা সেখানে ভোটিং করুন তো, যে একজন মানুষও সিপি কে বিশ্বাস করে, পুলিশকে বিশ্বাস করে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে, একজন একটা লোকও পাবেন না। যারা বড় তৃণমূলী তারা চুপ করে থাকবে, কারণ তারাও বিশ্বাস করে না। বেশ, ধন্যবাদ সজল বাবু আমাদের আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আরজি করে অত লোক ঢুকে পড়বে তা নাকি পুলিশ বুঝতেই পারেননি, তার মানে ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা আজকে সাংবাদিক বৈঠকের সামনে মন্তব্য করলেন, সাংবাদিক বৈঠক করে মন্তব্য করলেন সিপি। এটা রিয়েলাইজেশন, নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে এই ঘটনা আর ঘটবে না তার একটা রিয়েলাইজেশন বলুন, বা তার একটা পদক্ষেপ তারা করতে পারবেন, তারা স্বীকার করছেন? কিভাবে দেখছেন আপনারা? না, রিয়েলাইজেশন বলে আমি মনে করি না, তাহলে তো আরো 10টা কাজে তার রিফ্লেকশন থাকবে। বরং আগের দিন একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার কিনা এই কোয়েশ্চেনটা সাংবাদিকরা করা হয়, যেভাবে পুলিশ কমিশনার রিয়াক্ট করলেন তাতে বোঝা গেল যে তিনি রাজনীতির ব্রিফিং করতে এসেছেন, এবং সেখানে তার এন্টায়ার দায়টা চাপিয়ে দিলেন সংবাদ মাধ্যমের ওপরে, যে তারা হিলিয়াস প্রচার করছে, এবং তার চোখ মুখ ভঙ্গিতে বোঝা যাচ্ছিল যে একদম মমতা ব্যানার্জির ছায়া তার চোখে মুখে ফুটে উঠেছে। তার হয়ে আজকে কার্যত সরকারের হয়ে কার্যত আজকে স্বীকার করতে হলো যে না, এটা একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমি আবারও বলছি, অপদার্থ এই পুলিশ কমিশনার, যিনি পুলিশকে কার্যত দৌড় করিয়েছেন, যার নেতৃত্বে পুলিশ দুষ্কৃতীদের উঠতে পারেনি, হাসপাতাল ভাঙচুর করেছে বা হয়েছে, এবং সব মিলিয়ে ঘটনা পরম্পরায় যা, উনি রিজাইন করুন, রিজাইন করে যে বা যারা পারবে কাউকে দায়িত্ব দিন। ধন্যবাদ সুজনবাবু, ধন্যবাদ। আরজি করে হামলায় কোট আনকোট পুলিশি ব্যর্থতায় হাইকোর্টে রাজ্যের এক প্রকার অস্বস্তি, কথা বলাই বাহুল্য। পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ। নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি, কিভাবে আশা করছেন চিকিৎসকরা কাজ করতে পারবেন? এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। আরজি করে হামলা হলেও অক্ষত সেমিনার রুম, হাইকোর্টে জানালো রাজ্য সরকার। 7,000 উন্মত্ত জনতা হঠাৎ চলে আসে, পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন, আদালতে এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে যা ছবি আসছে এবং বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে গর্জে উঠছেন মানুষজন, তাদের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, জাস্টিস ফর আরজি কর। আজ প্রেসিডেন্সি কলেজের, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যারা প্রাক্তনী রয়েছেন তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিহিত চাইছেন এই ঘটনার, তারা মিছিল সংগঠিত করেছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তিলোত্তমা খুনে প্রতিবাদের ঢেউ, এই তিলোত্তমার আনাচ কানাচে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন তারা বিচার চাইছেন। শুধু দেশ নয়, এ দেশ ছাড়িয়ে বিদেশেও সেখানকার মানুষজন তারা প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি সেটি প্রেসিডেন্সির প্রাক্তনীরা, তারা আজকে মিছিল করে এই গোটা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, বিহিত চাইছেন। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন তাদের সঙ্গে। সুপ্রিয়র কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কোথায় তাদের অবস্থান, তারা কি বলছেন। সুপ্রিয়। শুভজিৎ, দেখো, কিছু সময় আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে, এবং শুধুমাত্র প্রতিবাদ নয়, তার পাশাপাশি বিচারের দাবিতে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে এবার পথে নেমেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে শুধুমাত্র যে পড়ুয়ারা এই মিছিলে অংশ নিয়েছেন তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে মিছিলে অংশ নিয়েছেন বা পা মিলিয়েছেন অধ্যাপক এমনকি শিক্ষাকর্মীদের একটা বড় অংশ। মশাল জ্বালিয়ে সেই মিছিল ধীরে ধীরে কলেজ স্ট্রিটের যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেখান থেকে শুরু হয়ে ধীরে ধীরে শ্যামবাজারের দিকে এগিয়ে চলেছে। একেবারে মিছিলে যারা অংশ নিয়েছেন সরাসরি তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা অংশ নিয়েছেন, কি দাবি? হ্যাঁ বলুন, কি দাবি রয়েছে আজকের এই মিছিলের থেকে? দেখতেই পাচ্ছি আমরা আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবি। এই মিছিলে আমাদের অনেক দাবি। আমাদের প্রথম দাবি সেটা হচ্ছে এই মেয়েটি সুবিচার পাক। দ্বিতীয় হচ্ছে এই মেয়েটির মতন ভবিষ্যতে আরও অনেকের এরকম ঘটনা ঘটবে। কর্মস্থলে যেন নিরাপত্তা বজায় থাকে, যেন কোনো মেয়েকে এবং কোনো মানুষকে যেন ভবিষ্যতে এইভাবে প্রাণ দিতে না হয়। এই জঘন্য ঘটনা, এই অবিচার, এই অব্যবস্থা ইমিডিয়েটলি বন্ধ হোক, এইগুলোই আমাদের দাবি।
শুভজিৎ, শুনতেই পারলে তুমি, যারা মিছিলে অংশ নিয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, এমনকি হাতে মশাল রয়েছে, মশাল জ্বালিয়ে মিছিল শুরু হয়েছে, হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ডে কিন্তু বিভিন্ন যে সমস্ত দাবি দাবাগুলো আমি তোমাকে বললাম, এই সমস্ত দাবি সামনে তুলে ধরে সেই মিছিল ধীরে ধীরে কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়ার পর শ্যামবাজারের দিকে এগিয়ে চলেছে এবং শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত এই মিছিল যাবে, এমনটাই কিন্তু আমরা বেশ, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা ধিক্কার জানাচ্ছেন এবং এই গোটা ঘটনার তারা বিহিত চাইছেন, দোষীদের তারা শাস্তি চাইছেন। অনেক ধন্যবাদ তোমার সুপ্রিয়। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে।